নুসরাত হত্যায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন 5 দিনের রিমান্ডে। মনি ও জাবেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঘটনায় অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি। প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। এবং ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মোদি। বললেন, সংখ্যালঘুদের ভোট টানতেই এ কৌশল, ভোটেই বিজেপিকে জবাব দিতে চায় তৃণমূল। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রিমান্ডে থাকা কামরুন নাহার মনি ও জাবেদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে জাবেদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সোনাগাজীর একটি খাল থেকে হত্যাকাণ্ডের সময় মুখোশ হিসেবে ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। এছাড়া শনিবার রাতে আটক করা হয় আরও 2 জনকে। ফেনী থেকে বখতিয়ার মুন্নার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শনিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজী ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। পরে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে রাতে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদ তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং এই মামলার সাথে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছাদে যেখানে কিলিং মিশন, সেই কিলিং মিশনের সাথে সম্পৃক্ত কামরুন নাহার মনি এবং জাবেদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারা তাদের নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। এদিকে রিমান্ডে থাকা কামরুন নাহার মনি ও জাবেদ হোসেন শনিবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে ইমরান হোসেন মামুন ও ইফতেকার নামে আরও 2 জনকে আটক করে পিবিআই। এ নিয়ে নুসরাত হত্যা মামলায় 2 নারী সহ মোট 18 জনকে গ্রেপ্তার এবং 2 জনকে আটক করা হলো। এর মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে 7 জন। জাবেদ নুসরাত রাফির গায়ে কেরোসিন ঢেলেছে এবং এই পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল এবং কামরুন নাহার মনি নুসরাত রাফিকে শোয়া অবস্থায় বুক চেপে ধরে রেখেছে যাতে করে সে নড়াচড়া না করতে পারে। জোবায়ের যে কিলিং মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সে যে বোরখাটা পরেছিল সেই বোরখা তার দেখানো মতে সোনাগাজী কলেজ সংলগ্ন খাল থেকে উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে নুসরাত হত্যা মামলায় গঠিত পুলিশ সদর দপ্তরের তদন্ত দলের কাজ শেষ হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত দলের প্রধান। সময় সংবাদ, ফেনী। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘটনায় জড়িত শাস্তির দাবিতে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। এদিকে আসামি জুবাইরের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। এর সূত্র ধরে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অর্থ লেনদেন এবং এর সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে
মানববন্ধন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ফেনীর ট্রাক রোড থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। এই হত্যাকাণ্ডে যদি বিচার না হয় তাহলে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ মনে করব? এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই দাবিতে নেত্রকোনা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রাজধানীর শাহবাগে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। নুসরাত রাফি সহ এ ধরনের হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলার ইলিশায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। বর্তমানে সমাজে অবক্ষয় হয়েছে। রাস্তাঘাটে মেয়েরা স্কুলে গেলে তাদেরকে যৌন হয়রানি করার চেষ্টা করে। ফেনীতে কি সুন্দর একটি মেয়েটি সংগ্রাম করেছে তার সংগ্রাম রক্ষা করার জন্য, কিন্তু দুর্বৃত্তরা তাকে আগুনে পুড়িয়েছে। অপরাধী মনে করে যে আমি যে কোনোভাবেই হোক পার পেয়ে যাব। অপরাধী যেই হোক তাকে আমরা বিচারের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুর দণ্ড আমরা কার্যকর করব। হাইকোর্টের রায়ের আলোকে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়, যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 2009 সালে আদালত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে 5 সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যে কমিটির প্রধান হবেন একজন নারী, কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি। বড় বড় 2-4টি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে। প্রবাসের সময় আরও থাকছে। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় পারছে না বাংলাদেশ। টিকে থাকতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল মজুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন, এ ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন মন্তব্য করে আবারও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার কথা জানান মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লা সফরে গিয়ে কথা বলেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে কুমিল্লা আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুড়িচংয়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর কুমিল্লা শহরের চুয়াড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও নির্বাচিতদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি গুঞ্জন বলে মন্তব্য করেন তিনি। গুঞ্জন তো সত্য নয়, হাস্যকর যে বাংলাদেশে বসে বাংলাদেশের কোনো আদালতে তার বিদেশের কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না জেরেই জোর করে টিকে থাকার চেষ্টা করছে তারা। আওয়ামী লীগ এখন সবচেয়ে দেউলিয়া একটি রাজনৈতিক দল। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। এই কারণে এক দল করা ছাড়া তাদের তো আর অন্য কোনো উপায় নেই। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কাউকে বাদ রাখেনি। একটা মাত্র কারণ, জনগণের প্রতিনিধি জনগণকে যা ভালোবাসে,
যারা গণতন্ত্রের লড়াই করছে তারা যদি বাইরে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। সভা শেষে ক্ষতিগ্রস্ত ৯৫ জন নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কুমিল্লা। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। হানিফ বলেন, বেগম জিয়ার মুক্তি একমাত্র আইনি পথেই সম্ভব। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদার পক্ষ থেকে এখন অবধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই। দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। বেগম খালেদার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দরখাস্ত করেছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। বন্ধুর নামে বৃত্তি প্রতিযোগিতা আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন নেওয়া হয়নি। শিক্ষা উপমন্ত্রী জানান, বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন তারা। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমারের অনুসন্ধান। যেহেতু আয়োজনটা বঙ্গবন্ধুর নামে, তাই ক্যামেরার সামনে অভিযোগ জানাতে রাজি নন স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। বারবার আরো ৩০০-৪০০ টাকা খরচ করাইলো, অ্যাকাউন্ট খোলাইলো, ছবি তুললো। এই 1 বছর গিয়ে আবার এই যে 1.5 বছর করে আছে, তো টাকা তো দেওয়ার খবরই নাই। ঘটনা গত বছরের শুরুর দিকের। বঙ্গবন্ধু থিম ও থিঙ্ক পার্ক নামের সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে ১০০ টাকার বিনিময়ে একটি ফর্ম বিতরণ করে। এতে বঙ্গবন্ধুকে নিয়ে ২৫টি প্রশ্নের উত্তর করতে বলা হয়। শুধু ধানমন্ডি কামরুন্নেসা বিদ্যালয়ে ফর্ম ও নিবন্ধন ফির নামে তোলা হয় প্রায় ১ লাখ টাকা। গত বছরের জুন থেকে ৫ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা মেলেনি আজও। দিয়েছে কাউকে দিয়েছে? টাকা মিলবে কবে সেটি জানতে আমাদের অনুরোধে ফর্মে থাকা নাম্বারগুলোতে ফোন করেন স্কুলের শিক্ষকেরা, কিন্তু সেই পুরনো টালবাহানা। সব বাচ্চারা ফর্ম কিনছে, আপনি তো টাকাটা দিতে হবে ভাই। কামরুন্নেসা ছাড়াও ধানমন্ডি, আজিমপুর ও তেজগাঁওয়ের ৩টি বালিকা বিদ্যালয়, শেখ জামাল, নাখালপাড়া, KM বশির, নবকুমার সহ ১২টি স্কুলে চালানো হয় তথাকথিত এই বৃত্তি প্রতিযোগিতা। এসব অভিযোগ নিয়ে ফর্মে থাকা ঠিকানা ধরে কথিত ওই থিম পার্কের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জে যাই আমরা। সংগঠনের নেপথ্যে রয়েছেন এই 2 নারী। তাদের দাবি, তারা নিজেদের জমিতে পার্ক নির্মাণ করছেন এবং ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ এসবের অনুমতি দিয়েছেন। ইতিমধ্যেই 40টি স্কুলে চালানো এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে চালানোর আশা করেন তারা। আমরা বিভিন্ন স্কুলে কিন্তু বৃত্তি দিচ্ছি। বঙ্গবন্ধু ট্রাস্টের বা সরকারের অনুমতি লাগে? সরকারের অনুমতি না, ট্রাস্টের অনুমতি লাগে। অবশ্যই আমরা অনুমতি নিচ্ছি। আমরা একটা স্কুল থেকে নিয়ে এই স্কুলে দিই, এইভাবেই এখন চলতেছি। যদিও বঙ্গবন্ধু ট্রাস্ট লিখিতভাবে জানিয়েছে সংগঠনটির অনুমতি নেই, অনুমতি প্রদানের কোনো এখতিয়ার নেই কোষাধ্যক্ষেরও। সাবেক কোষাধ্যক্ষ AM রফিক যেহেতু মারা গেছেন, তাই তার স্বাক্ষর জাল করা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ জানায় ট্রাস্ট। সব শুনে শিক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দেশের সকল স্কুলকে নোটিশ দিয়ে সতর্ক করবেন তারা। এখানে যদি দেখা যায় কেউ অর্থ লোপাট করেছে, অর্থ নিয়েছে, সেই অর্থ ফেরত দিতে হবে। অর্থ যদি ফেরত দেওয়া না হয়ে থাকে, তখন কিন্তু সেটা ফৌজদারি অপরাধ হিসেবে দণ্ডবিধির প্রচলিত বিধান অনুসারে আমরা ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আবেগ ও ভালোবাসা রয়েছে এই জাতির। সেই আবেগকে নিয়ে কেউ যাতে অন্যায় সুবিধা আদায় করতে না পারে, সেটি দেখার দায়িত্ব রাষ্ট্র, জনগণ সকলের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এ সময় তারা বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান, আশুরা পালনের বিধান রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহে হাইকোর্টে রিট করা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় অন্য দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না।
1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয় বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করার দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ ছাড়া পূর্বে পশ্চিমে সবাই একই তারিখে করে। কোরআন সুন্নাহর থেকে উৎকলিত উচ্চারিত গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানে দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। তোমরা একই দিনে সবাই রোজা শুরু করবে আর একই দিনে তোমরা রোজা শেষ করবে, এটা তো একটা হাদিস। এই হাদিসটা আমরা মানছি না। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে আমরা ধরে নেব সমস্ত উম্মতের পরে সেটা জারি হয়ে গেল। আশা করি এই ঘোষণাটা প্রধানমন্ত্রী দেখবেন। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব আরো জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতি টনের বুকিং রেট $60 কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। বাড়তি আদা ও রসুনের দামও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, আর যে কারণে এ মাসকে কেন্দ্র করে চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এই বছরও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম ঊর্ধ্বমুখী। গত এক মাসে রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট $640 থেকে কমে $580 এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সংকটের কারণে এক সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম 5 টাকা করে বেড়ে গেছে। ছোলা চাহিদার তুলনায় প্রচুর সরবরাহ আছে, তারপরও বাজারটা আপনার 5 থেকে 6 টাকা করে কেজিতে বেড়ে গেছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজি প্রতি 5 টাকা বাড়ায় আদা 70 টাকা এবং রসুন 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানে পেঁয়াজের দাম এ সপ্তাহে কেজিতে 1 টাকা কমেছে। এই সপ্তাহে ধরেন আদাটা আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে, আর রসুন 80-82 টাকা ছিল, আজকে 88-90 টাকা বিক্রি করতেছে আর কি। আর পেঁয়াজটা একটু আমদানি বেশি, এর জন্য গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা আটানো একটু কমতে দিবে। বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লো, এই সপ্তাহে মন প্রতি কমেছে 20 টাকা। রমজানে চিনি বাজার বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত চিনি আছে। তারপরও যেহেতু বাড়তি চাহিদা হয় সেই কারণে হয়তো 10-20 টাকা প্রতি মনে বাড়া কমার মধ্যে থাকবে বাজার। এদিকে এই সপ্তাহ মন প্রতি 20 থেকে 25 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 8 আনা করে, কেজি প্রতি পাম অয়েল, সুপার, সোয়াবিন সব কিছু তো কমেছে। আন্তর্জাতিক বাজার কম এবং সরবরাহ প্রচুর আছে, যার বিদায় বাজার কমতির দিকে। পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একের পর এক যুক্ত হচ্ছে অজুহাত। প্রথমে বলা হয়েছিল সরবরাহ ঘাটতি, সেটিও কেটে গেছে। এরপর বলা হয়েছে পয়লা বৈশাখে চাহিদা, তাও কাটলো। এখন বলা হচ্ছে আসন্ন পবিত্র শবে-বরাতের কারণে চাহিদা বাড়ায় কিছু কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও রমজান অনেকটা বাকি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট ছাড়া কেজিতে 2 টাকা বেড়েছে সব ধরনের চালের দর। অস্বাভাবিকভাবে কেজিতে 10 টাকা বেড়েছে পোলাও চালের দামও। এজন্য ভারতীয় চালের আমদানি কম হওয়া এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা, রসুন এবং সব ধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান তারা।
মামুন আব্দুল্লাহ রিপোর্ট। গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই উল্টো চিত্র। পাইকাররা বলছেন মিনিকেট ছাড়া সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। নতুন ফলনে আশানুরূপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। শবে বরাত সামনে রেখে পোলাও চালে কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান তারা। এই কেজিতে 2-3 টাকা বেশি। নতুন আড়াইশটা বর্তমানে এই মিলাররা বললো বলে 34 টাকা কেজি নতুন চালটা, আর আমরা পুরান আড়াইশটা ব্যস্ত আছি আপনার 32, 31, 32। হাওড়ের ধানের চিটা বেশি, আর বৃষ্টির কারণে আপনার শিলের কারণে হয়তো ফলন কম। বাজার বৃদ্ধি পেয়েছে আপনার পোলার চালের কেজি প্রতি, এটা অস্বাভাবিক বৃদ্ধি, প্রায় 10 টাকা। চালের মতোই দর বেড়েছে আদা রসুনের। কেজিতে 5 টাকা আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। 20 থেকে 22 টাকা দেশি পেঁয়াজের বাজার, আর এলচি পেঁয়াজের বাজারটা কমছে। আদা বাজারটা 2-3 টাকা বাড়ছে। চায়না রসুন এইটাও 4-5 টাকা বাড়ছে। আতঙ্কে মানুষের মাল কিনতেছে, এখন যে মালটা কিনতেছে 22 টাকা 20 টাকা, এই বাজারটা রমজান মাসে আরো 4-5 টাকা কমবে। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের ডালের দর। মানভেদে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা। সব ধরনের ডালে কেজিতে 1 টাকা 1.5 টাকা 2 টাকা পরিমাণ এরকম বাড়ছে। দেশি ডাল যেমন গত সপ্তাহে ছিল 85 টাকা, এই সপ্তাহে 88, 90 মানভেদে। চিনি আজকে বিক্রি করলাম 2480 টাকা, 90 টাকা, সর্বোচ্চ 2500 টাকা বিক্রি করছি, মানে 50 টাকা কেজি। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে জিরা, এলাচ সহ সব ধরনের মশলা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। তবে সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রী গুরুত্ব বেশি। এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি, এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি পুরো নৌকাও। আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি, তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটা যেন অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক সেবা, পানি ফুটানোর ব্যয়, অভিযোগ নিষ্পত্তি সহ ওয়াসার বিভিন্ন বিষয়ে টিআইবির মন্তব্য মন গড়া বলে দাবি করেছে ঢাকা ওয়াসা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান আরও বলেন, টিআইবির মন্তব্য গবেষণালব্ধ নয়। শতভাগ দুর্নীতিমুক্ত না হলেও
ঘুরে দাঁড়াও কর্মসূচির মাধ্যমে অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এইটা একটা গবেষণা লব্ধ বা গবেষণা প্রতিবেদন নয়, অথবা যদি গবেষণা প্রতিবেদন হয়েও থাকে তাহলে অত্যন্ত পুয়োর। সেই কারণে আমরা অত্যন্ত বিনয়ের সাথে এই প্রতিবেদনকে সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। সুন্দর ও সমস্যামুক্ত নগরী গড়তে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ফ্যাশন শিল্পে টেকসই উৎপাদন এবং ব্যবহারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। মেয়র বলেন, নিজেদের পরিবর্তন না হলে কোনো কিছুরই পরিবর্তন হবে না। সেমিনারে বক্তারা পোশাক খাতকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দূষণকারী খাত উল্লেখ করে পরিবেশ বান্ধব কলকারখানা নির্মাণ ও সুপরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের গুরুত্ব তুলে ধরেন। লেটস থিঙ্ক আওয়ারসেলফ ফার্স্ট, আমরা আগে নিজেরা শুদ্ধ হই, অটোমেটিক্যালি আমাদের শুদ্ধ হয়ে যেতে হবে। আমাদের বাচ্চাদের বলি যে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছিলাম, এখন কিন্তু কথা হয়েছে নিরাপদ শহরও কিন্তু আমাদের আন্দোলন করতে হবে। কথায় কথায় কিন্তু আমরা আমাদের রেসপন্সিবিলিটি আরেকজনের কাছে দিয়ে দিই, বাট লেটস টেক দ্য রেসপন্সিবিলিটি বাই আওয়ার ওন। এবং আই হ্যাভ এ কনফিডেন্স দ্যাট ইফ ইউ ক্যান ডু ইট বাই আওয়ারসেলফ, অটোমেটিক্যালি কিন্তু আমরা আমাদের শহরটাকে কিন্তু সুন্দর করতে পারবো। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের 3টি ইউনিয়নে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছেন নতুন করে, ভাবতে শুরু করেছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আগামী 2 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। শরীয়তপুরের চরাঞ্চল ঘুরে খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। চারদিক জলবেষ্টিত একটি জনপদ, 3টি ইউনিয়ন নিয়ে শত বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন কাছিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর। রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মাসে যেমন সুবিধা হয়েছে, আমাদের এরকম সুবিধা আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে মানে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাচিকাটা, জাজিরার চর সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয়, সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসবো। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MB একটা সাবস্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করব। সাবস্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে। চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত 48 বছরে এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো, আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। শিক্ষকদের সঙ্গে অসদাচরণ সহ নানা অনিয়মের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের 54তম সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন কর্তৃক স্থাপিত র্যাগিং সম্বলিত পোস্টার ও নোটিশে ছিঁড়ে ফেলা, বিশ্ববিদ্যালয়ের লোগোর প্রতি অবমাননা ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমির এরিন, একরামুল কবির দ্বীপ ও রুকনুজ্জামানকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া
আসিফ মাহমুদ ও মাহমুদুল হাসান রাকিব সহ আরও 5 শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। এক ছাত্রীকে হেনস্থা করার অপরাধে এক কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়। ময়মনসিংহের আলালপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। নিহতদের মধ্যে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী রয়েছেন। এছাড়া নিহত অন্য 2 জন সম্পর্কে ভাই বলে জানা গেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুরে পাটগুদাম থেকে ফুলপুর যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রহিমা খাতুন সহ 4 জন নিহত হন। আহত হন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ড্রাইভারটাই অতিরিক্ত বেশি রকম চালায় আসছে, তো তাই এই দুর্ঘটনা হচ্ছে। ট্রাকের তলে অটো এবং সিএনজি দুইটাই তলে ছিল। এই তলে চাকার তলে পড়ে এই লোকগুলো আমার মরছে। সিএনজিতে প্যাসেঞ্জার ছিল 5 জন আর ড্রাইভার ছিল 1 জন, হিসেবে 6 জন। 6 জনের মধ্যে 4 জন স্পট ডেড আর 2 জন ময়মনসিংহ মেডিকেল হসপিটালে আছে। ট্রাকটি জব্দের কথা জানিয়ে চালক ও হেলপারকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের যে ড্রাইভার বা হেলপার এদেরকে আমরা সন্ধান করতেছি। এরাও সম্ভবত আহত হয়েছে যে দুর্ঘটনার অবস্থায়। নিহত মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ি তারাকান্দা উপজেলায়। এছাড়া সহোদর আব্দুল কুদ্দুস ও আবু ইউনুস ফুলপুরের বাসিন্দা বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটন শহর কক্সবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। ডায়রিয়া, ভাইরাস, জ্বর ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আর সতর্ক থাকার পাশাপাশি শিশুদের অসুস্থতায় ডাক্তারি পরামর্শ নেওয়ার কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গরমের সাথে পাল্লা দিয়ে কক্সবাজারে বাড়ছে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 2 দিন ধরে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। সিট না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। স্বাভাবিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে 20 জন রোগী ভর্তি হলেও বর্তমানে তা দাঁড়িয়েছে 50 জনে। এছাড়াও নারী ও শিশু ওয়ার্ডে ভাইরাসজনিত রোগে ভর্তি হয়েছে দ্বিগুণের চেয়ে বেশি রোগী। কালকে একটার পর থেকে অদ্যবধি কোনো ওষুধ পাই নাই, কোনো ডাক্তার দেখা নাই, কোনো নার্সও দেখে নাই। মাথা ব্যথা নিয়ে বেশি কষ্টে আছে, তারা বললে আর কেউ গুরুত্ব দেয় না। এদিকে স্বল্প সংখ্যক জনবল নিয়ে অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জনবল কমের কারণে আমরা ঠিকমতো স্বাস্থ্যসেবা দিতে পারি না। ডায়রিয়া, ভাইরাস জ্বর এবং রিলেটেড সংক্রামক ব্যাধি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় তীব্র গরমে এসব রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে নানা পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। বাইরে থেকে আসলে একটু ফ্যান দিয়ে আপাতত নর্মাল টেম্পারেচার বলবে, তারপরে এসি রুমে ঢুকবে, অথবা ওই রুমে হঠাৎ করে আইসক্রিম খাবে না আর কি, একটু পরে খাবে, ওইরকম করতে হবে। তারপর ওই খাওয়ার আগে আমরা যেটা কমনলি সেটা হচ্ছে হাত ধোয়া অভ্যাসটা করতে হবে। 250 শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে গত 2 দিনে ভর্তি হয়েছে 575 জন রোগী। আর জরুরি বিভাগ ও আউটডোরে চিকিৎসা দেওয়া হয়েছে 1,500-এর বেশি রোগীকে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নুসরাত হত্যায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা রুহুল আমিন 5 দিনের রিমান্ডে। মনি ও জাবেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঘটনায় অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি। প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিটের ঘোষণা। এবং ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে মমতাকে ধুয়ে দিলেন মোদি। বললেন, সংখ্যালঘুদের ভোট টানতে এ কৌশল, ভোটেই বিজেপিকে জবাব দিতে চায় তৃণমূল। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।